ঢুকাতে হবে ভিতরে। তো উনি আমাকে বললেন যে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন। তখন আমি প্রধানমন্ত্রীকে ফোন করলাম, আমি একই কথা বললাম যে আমাদের সারাউন্ড করে এখানে প্রয়োজনে আমাদের আর্মি ঢুকাতে হবে। তো উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না, আমি দেখছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাজ এ হোল ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে, সেটা কিন্তু একেবারে হাড়ি ভেঙে দিল। বলল জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি হাসিনার সেনাপ্রধান ছিলেন, এখনো তিনি বাংলাদেশের সেনাপ্রধান, তার অনুরোধেই আমরা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছি। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাজ এ হোল ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে, সেটা কিন্তু একেবারে হাড়ি ভেঙে দিল। বলল জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি হাসিনার সেনাপ্রধান ছিলেন, এখনো তিনি বাংলাদেশের সেনাপ্রধান, তার অনুরোধেই আমরা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছি। আপনি যদি বলেন আপনি জানতেন না আয়নাঘর কোথায় এবং কারা কি করে, তাহলে সেটা আরেকটা মিথ্যাচার হবে। যাই হোক, ওয়াকারুজ্জামান বাঁচতে পারবেন না আপনি এবং আমি। ছাত্র জনতা সবাইকে বলছি, আপনারা নজর রাখবেন এই লোকটা যেন পালাতে না পারে। আসসালামু আলাইকুম। আজ জেনারেল ওয়াকারুজ্জামানের একটা সাফাই জাতিসংঘের ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেনাবাহিনী যা বলেছে, জেনারেল ওয়াকারুজ্জামান যা বলেছে, তার উপর একটু আলোকপাত করা উচিত। মানে ওয়াকারুজ্জামানের বক্তব্য শুনলে আমার তো সবসময় আগাগোড়ায় সবসময় মনে হয়েছে লোকটা অনর্গল মিথ্যা কথা বলে, এবং এর বহুবার প্রমাণ হলো। এবং কদিন আগে বিবিসির হার্ড টকে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের প্রধান ভলকার তুর্ক, হাই কমিশনার ভলকার তুর্ক একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে উনি বলেছিলেন যে 2024-এর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানে সেনাবাহিনী, পুলিশ এবং সরকারি লোকজন তারা প্রচন্ড বাধা সৃষ্টি করে এবং একটা গণহত্যা শুরু করে। বেশ কয়েক হাজার মানুষ নিহত হয়। তো ভলকার তুর্কের বক্তব্য হচ্ছে এই, জুলাই মাসে আন্দোলন শুরু হবার পরে কিছুদিন পরেই জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দেয় যে তোমরা যদি এই গণহত্যায় অংশগ্রহণ করো তাহলে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। তারই আমরা প্রতিক্রিয়া হিসাবে দেখলাম ওয়াকারুজ্জামান অগাস্টের 3 তারিখে সেনাবাহিনীকে বলে দিলেন যে সেনাবাহিনী আর শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য জনগণের উপর গুলি করবে না। এবং এই কথা বলাতেই ওয়াকারুজ্জামান হিরো হয়ে গেলেন, অনেকের কাছেই একেবারে বিরাট এক হিরো হয়ে গেলেন, যে ওয়াকারুজ্জামান না থাকলে আরো বহু লোক মারা যেত। এবং ওয়াকারুজ্জামান আর লোক মারবে না বলাতেই হাসিনাকে পালিয়ে যেতে হলো। এখন অনেকগুলো প্রশ্ন আসে যে ওয়াকারুজ্জামান সাহেব আন্দোলনের পরপরই বললেন যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, যা কিছু হত্যাযজ্ঞ চালিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশকে উনি সিঙ্গেল আউট করলেন মানুষ হত্যাকারী হিসাবে। তিনি বললেন যে মাত্র 5 জন আহত হয় সেনাবাহিনীর গুলিতে এবং সেনাবাহিনী কাউকে হত্যা করেনি। একটা সাফাই দিলেন, এই যেটা অনেকেই আবার কিনলো, মানে বললো ওয়াকার সাহেব ভালো লোক, দেশপ্রেমিক। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাজ এ হোল ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে, সেটা কিন্তু
একেবারে হাড়ি ভেঙে দিল। বলল জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি হাসিনার সেনাপ্রধান ছিলেন, এখনো তিনি বাংলাদেশের সেনাপ্রধান, তার অনুরোধেই আমরা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছি। তিনি বলেছিলেন শেখ হাসিনার জীবন বিপন্ন, তিনি বাংলাদেশে থাকতে পারছেন না, তাকে অবিলম্বে ভারতে পাঠানো হোক। এটা হাসিনা যাবার কদিন আগের থেকেই এই নেগোশিয়েটটা করেছে ওয়াকারুজ্জামান। আর ওয়াকারুজ্জামানের নিজের ভাষ্য যেটা, সেটাও বলে রাখা উচিত। ওয়াকারুজ্জামান বলেছেন যে হাসিনা উৎখাতের পরে তিনি 600-র বেশি আওয়ামী লীগার এবং হামরা চোমরাদের আশ্রয় দিয়েছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্টে, এবং পরে তিনি তাদের ছেড়ে দেন। যেটা নিয়ে আলোচনা করেছি আমি, যেটা ইউনূস সাহেবও জানলেন না, বাংলাদেশে কেউই জানলো না, আমরাও জানলাম না কাদেরকে উনি ধরলেন এবং কেনই বা তাদের ছেড়ে দিলেন। শেখ হাসিনার ব্যাপারে এই মিথ্যাচারটা আবার উনি প্রকট ভাবে ফুটে উঠছে যে এমনও পরিস্থিতি হলো যে মাত্র 45 মিনিটের ভেতরেই তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য ভারতে পাঠাতে হলো। ব্যাপারটা যে পূর্ব পরিকল্পিত। এবং ওয়াকারুজ্জামান এখন আবার একটু বিপদে পড়ে গেছেন। ভলকার তুক যখন বলছে যে সেনাবাহিনীকে আমরা আগেই ওয়ার্ন করেছিলাম যে তোমরা এই হত্যাযজ্ঞে অংশগ্রহণ করবে না, এবং ওয়াকারুজ্জামান বলছেন সেনাবাহিনী কাউকে মারেনি। আমাদের কাছে সামনে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে, এই যে একজন লেফটেন্যান্ট কর্নেল আবেদিন, মানে অনেক শত শত নামের ভিতরে একটা নাম তো আমার মনেই আছে, লেফটেন্যান্ট কর্নেল আবেদিন নিজে AK-47 দিয়ে গুলি করে মানুষ হত্যা করছেন। শনির আখড়াতে, উত্তরাতে এবং অন্যত্র মানুষ হত্যা করা হয়। এবং ওয়াকারের বক্তব্যেই তিনি যে মিথ্যাচার করছেন সেটা প্রকট হয়ে ধরা পড়ে। তিনি 3 তারিখে বলে দিচ্ছেন, সেনাবাহিনীকে বলে দিয়েছি তোমরা আর গুলি করবে না। তার মানে জুলাইয়ের 15 তারিখ থেকে যে হত্যাকাণ্ড শুরু হলো বাংলাদেশে, হত্যাযজ্ঞ, সেখানে সেনাবাহিনী গুলি করেছে, এতে কোনো অস্বীকার করা যায় না। এবং ওইটাকে সাফাই দেওয়ার জন্য ওয়াকারুজ্জামান বললেন মাত্র 5 জন আহত হয়েছে, এত হাজার হাজার রাউন্ড গুলি। তখন আমি প্রধানমন্ত্রীকে ফোন করলাম, আমি একই কথা বললাম যে আমাদের সারাউন্ড করে এখানে প্রয়োজনে আমাদের আর্মি ঢুকাতে হবে। তো উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না, আমি দেখছি। সো এখানে বস্তুত আমার তো আর কিছু করার থাকে না। হ্যাঁ, তো এই মুহূর্তে আমিও দর্শক হয়ে গেলাম আপনাদের সবার মতো, এবং বাংলাদেশের সব হতভাগ জনতার মতো আমরা দেখলাম এই হত্যাযজ্ঞগুলো চললো, এবং 57 জন সেনা অফিসারকে আমরা নির্মম ভাবে হারালাম। এটা তো বাংলাদেশের জন্য যে ক্ষতি হয়েছে, আমি মনে করি যে সেনাবাহিনীর মেরুদণ্ড সেদিন ভেঙে দেওয়া হয়েছিল। কারণ এই সেনা অফিসার গুলো ছিল তুখর, চৌকস এবং দেশপ্রেমিক। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছিল ওনাদের সাথে সাক্ষাৎ করার। আমার একটু বলতে হবে, কারণ এটা আমার জন্য খুব ইমোশনাল একটা ব্যাপার। কারণ খুব অল্প সময়ের ভেতর বিডিআর এর যে ডিজি ছিলেন জেনারেল শাকিল আহমেদ, ওনার সাথে কিন্তু আমার ভালো একটা রিলেশনশিপ গড়ে উঠেছিল। তো উনি আমাকে একদিন বলেছিলেন যে স্যার, আমার সেনা অফিসাররা আপনাকে খুব পছন্দ করেন, কারণ আপনার ইয়াং ডাইনামিক অ্যাক্টিভিটিস দেখে খুব পছন্দ করেন। একদিন আপনাকে আসতে বলেছে দেখা করার জন্য। তো আমি গিয়েছিলাম, এবং সকল সেনা অফিসারদের সাথে আমার কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে। হ্যাঁ, সো এই সেনা অফিসারদেরকে হারানো আমার জন্য মানসিকভাবে এবং আমার বিবেককেও নাড়া দিয়েছে, বিকজ আই কনসিডার দেম ব্রাদার্স ইন স্পিরিট। আমি এই কথাটা বলছি, ব্রাদার্স ইন স্পিরিট মানে তারাও দেশপ্রেমিক ছিলেন এবং আমি জানতাম, এবং আমিও দেশপ্রেমিক। ওই জায়গায় আমাদের একটা অটো কানেকশন ছিল। আমি নিজে মর্মাহত হয়েছি এবং আমি ব্যথিত হয়েছি ওনাদের এই হত্যাকাণ্ড। 18 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ছিলেন বাংলাদেশে। জি। তো বিং এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট আসার কথা, এবং আপনি যদি দেখেন যে সেই সময় ধরেন বিডিআর এর সব অফিসারদের কিন্তু একটা জায়গায় জড়ো করা হচ্ছিল। তো দেশপ্রেমিক যারা সাচ্চা অফিসার একদম বেছে বেছে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল। যারা বিডিআর এ ধরেন কিছুদিন আগেও সার্ভ করছে, ট্রান্সফার হয়েছে, তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছিল। যেমন গুলজার সাহেবের কথাই আমি যদি বলি। তো এবং এখন দেখা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন, এই পরিকল্পনার সাথে, এই হত্যাযজ্ঞের সঙ্গে। তো আপনি যখন ফিরে আসলেন, পদত্যাগ করার আগ পর্যন্ত আপনি কি এমন কোনো তথ্য পেয়েছিলেন, বা পরবর্তী সময়, এখন তো আপনি দেশেই থাকেন, আপনার পর্যবেক্ষণ কি বলে, বা যোগাযোগ বা সবকিছু মিলিয়ে আপনি এটাকে কিভাবে দেখেন? মানে এত ভালো ভালো কথা বলে যে সরকার ক্ষমতায় আসলো, তারা প্রথমেই আমাদের 57 জন অফিসারকে শেষ করে দিল। এখন এটা মোটামুটি প্রমাণিত যে ভারতের সহায়তায় শেখ হাসিনার মানে প্রত্যক্ষ নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছিল। আপনি কি বলবেন? আচ্ছা, এখানে পারসেপশনের একটা বিষয় আছে। আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলাম,
আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে মন্ত্রণালয়ের বেশিরভাগ কাজই কেমন জানি অটো হয়ে যায়। হ্যাঁ, এখানে সিদ্ধান্ত, ডিসিশন মেকিং এবং অনেক বিষয়গুলো অজান্তে হয়ে যাচ্ছে। তো আমার কাছে এই জিনিসগুলো খুব আশ্চর্যজনক লেগেছিল শুরু থেকেই। তো আমার মনে হয়েছে যে মন্ত্রীরা জাস্ট একটা চেয়ারে বসে আছেন এবং তাদের আড়ালে কিন্তু সব কাজগুলো হয়ে যাচ্ছে, এবং ওটার কনফার্মেশন আমি পরে পেয়েছি, কারণ অদৃশ্যভাবে ইনস্ট্রাকশন আসছিল। আমি নোটিস করেছি যেটা হয়তো গতানুগতিক ফাইল সই করা ওগুলো তো আসবেই মন্ত্রীর ডেস্কে, হ্যাঁ, কিন্তু যেগুলো ডিসিশন মেকিং, যেগুলো পলিসিগত ডিসিশন, সেই ডিসিশন গুলো আমার সম্পৃক্ততা পাইনি। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডিসিশন গুলো কেমন জানি অটো হয়ে যেত। পরবর্তীতে আমি দেখলাম যে সচিবরাই মূলত সমস্ত কার্যকলাপ গুলো করছে, এবং সেটা শুধু আমার মন্ত্রণালয় না, এটা সকল মন্ত্রণালয়ে একই ধরনের চিত্র আমি দেখলাম, যে মন্ত্রীদের ভূমিকা হচ্ছে রাবার স্ট্যাম্প, এবং ডিসিশন আসছে সচিবদের মাধ্যমে, এবং সচিবদের কাছে ইনস্ট্রাকশন আসছে মুখ্য সচিবের কাছ থেকে। সো ইউ সি দ্য চেইন। এটা তো এরকম হওয়ার কথা না। একটা পলিটিক্যাল সরকারের পলিসি আসবে সরকারের কাছ থেকে, ক্যাবিনেট থেকে, তাই না? আপনি যদি আরেকটু পিছনে দেখেন, আপনার পলিটিক্যাল দল যখন ক্ষমতায় আসে তারা একটা পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসে, এবং তারা জনগণের কাছে প্রতিজ্ঞা করে যে আমরা ক্ষমতায় আসলে এই কাজগুলো করব, তাই না? সো এবং তারা যে পলিসি ফর্মুলেট করে সেটা আবার করার কথা আপনার গ্রাসরুটস এর পালস বুঝে। যেমন একটি দলের গণতন্ত্র থাকলে আপনি গ্রাসরুটস ইউনিয়ন পরিষদ আছে, ওয়ার্ড কমিটি আছে, এই সকল নেতৃবৃন্দর ফিডব্যাক নিয়ে আপনার সেন্ট্রাল কমিটি থাকে, ওয়ার্কিং কমিটিতে আলাপ হয়, আলাপ করে পলিসি ফর্মুলেশন হয়, সেটা প্রেসিডিয়ামে যায় আওয়ামী লীগের ক্ষেত্রে, এবং তারপরে সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করে যদি সেই দল ক্ষমতায় আসে। এই তো হওয়ার কথা। বাট আমি লক্ষ্য করলাম এরকম কোনো টেন্ডেন্সি ছিল না। এই পলিসিগুলো কোথা থেকে যে আসতো, এবং আমি যতটুকু ট্র্যাক করতে পেরেছি এই সচিবদের মাধ্যমেই একতরফা ভাবে ইনস্ট্রাকশন গুলো আসতো। তো এটা কি শেখ হাসিনাকে মুখ্য সচিবকে বলতেন, মুখ্য সচিব সেগুলো কার্যকর করতো না? এখন মুখ্য সচিব কার ইনস্ট্রাকশনে চলে এটা তো আমি বলতে পারবো না, এটা আপনার বুঝে নিতে হবে। হ্যাঁ, সো আমি যে কথা বলছিলাম, আপনি শেখ হাসিনাকে কি ডাকেন? আমি শেখ হাসিনাকে হাসিনা আপা ডাকি। হাসিনা আপা। আচ্ছা, তো আপনার এই আপার সাথে কি বিরিয়ানি নিয়ে কোনো কথা হয়নি পরবর্তীতে আপনার সাথে, যে আপনি জানতে চান না যে কেন আপনি এটা করলেন বা কি বিষয়? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমি শেখ হাসিনাকে 2001 থেকে 2007 সাল বা ক্ষমতা আসা পর্যন্ত একরকম দেখেছি, এবং ওনার ভিতর ব্যাপক চেঞ্জ দেখেছি ক্ষমতায় আসার পর। 2001-এর আগে আবার একরকম দেখেছি, মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম, ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম। সো ক্ষমতার বাইরে যখন ছিলেন 2001 থেকে 2008-9 সাল পর্যন্ত, আমি 5-6 বছর ওনার সাথে ক্লোজলি কাজ করেছি। ওনাকে দেখেছি উনি এনগেজ করতেন, কথা শুনতেন, মানে আলাপ আলোচনা করতেন, ডিসকাশন বলার সুযোগ ছিল। কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। তো আমি এটাতেও শকড হয়েছি যে এখানে যে কমিউনিকেশনের একটা জায়গা ছিল সেটা তিনি ক্লোজ করে দিয়েছিলেন। হ্যাঁ, সো এখানে কেউ ওনার সাথে ওভাবে কমিউনিকেট করার কারোর সুযোগ ছিল না। এবং আমি ফেব্রুয়ারি মাস পার হয়ে মার্চ মাসের 10 তারিখে যখন ফেরত আসলাম বাংলাদেশে, আমার ফোকাস ছিল তদন্তটা ঠিক মতো যেন হয়। কিন্তু আমি দেখলাম এই ক্ষেত্রেও আমি খুব আশ্চর্য হয়েছি। এই তদন্ত করার জন্য একটা কোঅর্ডিনেশন টিম করে দেওয়া হলো, এবং কোঅর্ডিনেশন টিমের লিড দেওয়া হলো আমাদের কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খানকে, এবং আমাদের কোনো সম্পৃক্ততা রাখা হলো না। সো আমাদের মন্ত্রণালয়ের সকল কাগজপত্র, সকল ইনফরমেশন, সবকিছু ফ্রি অ্যাক্সেস চলে গেল ওনার কাছে, এবং ইনভেস্টিগেশনের কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুতেই আমাদের কোনো ইনভলভমেন্ট রাখা হয়নি। সো আমরা অনেকটা মানে অন্ধের মতো ছিলাম বিডিআর তদন্ত নিয়ে। তো আপনি পদত্যাগ করলেন কেন হঠাৎ করে 5 মাসের মাথায়? আপনার পদত্যাগের মূল কারণটা কি ছিল? ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। বাট আই ফেল্ট কমপ্লিটলি বিট্রেড। আমি ফিল করেছি আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর। শি বিট্রেড মি, শি বিট্রেড the party আওয়ামী লীগ, and she betrayed বাংলাদেশ। বিকজ আমি দেখতে পেলাম যে আমরা যে দিন বদলের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম 6 মাসে সেটা চিহ্ন পাওয়া যেত, কিন্তু আমরা তো সেদিকে যাইনি। আমরা গতানুগতিক পলিটিক্যাল কালচারটা মেনটেন করে ওটাকে আরো মানে ধ্বংসের পথে আমি মনে করি সেই সময় আমার মনে হয়েছিল। আসলে আমি সেই সময় কিভাবে বুঝাবো আপনাকে, আমি অনেকটা আজ করতে পেরেছিলাম যে এইভাবে যদি যেতে থাকে আওয়ামী লীগের এই পরিণতি হবে, দেশের এই পরিণতি হবে একদিন।
তো আমি দুর্নীতি দেখেছি, আমি অনিয়ম দেখেছি, আমি অব্যবস্থাপনা দেখেছি, আমি এই সকল কিছু দেখে, এবং আমার বিডিআর এর এই ইনভেস্টিগেশনের বিষয়টাও আমার কাছে ভালো লাগেনি, যে এখানে দুটা তদন্ত কমিটি করা হলো অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ইনভলভমেন্ট নেই। হ্যাঁ, সো এই সকল কিছু মিলিয়ে আই ফেল্ট বিট্রেড, যে আমার সাথে, দেশের সাথে, দলের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সো আমি অনেক যন্ত্রণায় ছিলাম। একটা পর্যায়ে এসেছে যে আমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমার কোনো ইনস্ট্রাকশন ফলো করছিল না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।